তুমি আমাদের ব্যাংক নও মা, এখন বন্ধ করো। এই লাইনটি আমার নিজের ছেলে রোহন আমার মুখের উপর ছুঁড়ে দিয়েছিল, আর সেই মুহূর্তে আমার মনে হল যেন কেউ আমার হাত থেকে আমার শেষ নিঃশ্বাসটুকুও কেড়ে নিয়েছে। আমি ওর ফ্ল্যাটের দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, হাতে টিফিনের গরম ডিব্বা, আর মনে শুধু এইটুকু ভরসা যে নিজের ঘর তো নিজেরই হয়। কিন্তু সেদিন আমার নিজের ঘরই আমাকে পরায়া করে দিচ্ছিল। দরজা অর্ধেক খোলা ছিল, ভেতর থেকে টিভির শব্দ আসছিল আর মীরার হাসি, সেই মীরা যাকে আমি বিয়ের প্রথম বছরে নিজের হাতে কঙ্কন পরিয়েছিলাম। রোহনের গলা নিচু ছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। মায়ের অভ্যাস হয়ে গেছে, প্রতি মাসে টাকা, প্রতি মাসে আবেগপ্রবণ ড্রামা। আমরা কি কোনো ব্যাংক? আমার পা যেন মাটিতে গেঁথে গেল, টিফিন আমার হাতে কাঁপতে লাগল। আমি চেয়েও ভেতরে পা রাখতে পারলাম না। তারপর মীরা বলল, আর আজই পরিষ্কার বলে দিও, না হলে এখানেই বসে পড়বেন। রোজ নতুন নতুন খরচ। আমি একটা গভীর শ্বাস নিলাম আর দরজায় কড়া নাড়লাম। ভেতরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন কেউ শব্দের সুইচ বন্ধ করে দিয়েছে। তারপর রোহান দরজাটা পুরো খুলে দিল। ওর চোখে কোনো ভয় ছিল না, কোনো লজ্জা নেই, শুধু ক্লান্তি আর বিরক্তি, যেন আমি ওর কাজ নষ্ট করতে এসেছি। মা, আপনি না, বলল, কিন্তু গলায় আপনত্ব ছিল না, ওটা ছিল আনুষ্ঠানিকতা, যেমন ব্যাংকের কাউন্টারে কোনো গ্রাহক কথা বলে। আমি টিফিনটা এগিয়ে দিলাম। তোমার জন্য রাজমা চাল বানিয়েছিলাম, তোমার পছন্দ না? মীরা পেছন থেকে এলো, চুলে ক্লিপ, হাতে মোবাইল। ও টিফিনের দিকে তাকালই না, শুধু বলল, মাজি, না এখন না, রোহন মিটিংয়ে যাচ্ছে। রোহন আমার চোখের দিকে না তাকিয়েই বলল, মা, আমাদের কথা বলতে হবে, ভেতরে আসুন। আমি ভেতরে গেলাম তো ড্রয়িং রুমে সেই জাঁকজমক ছিল। নতুন সোফা, নতুন পর্দা, দেয়ালে একটা বড় ফ্রেম, ওদের বিয়ের ছবি, আর কোনায় রাখা আমার পুরনো স্টিলের ট্রলি ব্যাগ, যেটা আমি গত মাসে ওদের কথায় এখানে রেখে গিয়েছিলাম। মা, এখানেই রেখে দিন, কখনো দরকার পড়বে। তখন আমার মনে হয়েছিল আমি ওদের ঘরে জায়গা করে নিচ্ছি। আজ বুঝলাম ওটা জায়গা নয়, আমার বিদায়ের প্রস্তুতি ছিল। রোহন ভূমিকা ছাড়াই বলে দিল, মা, জাস্ট দেখুন, আমাদের নিজেদের জীবন সামলাতে হবে। আমাদের ইএমআই আছে, আমাদের খরচ আছে, আমাদের প্ল্যানিং আছে। আপনি প্রতি মাসে টাকার কথা বলেন, আপনি আমাদের ব্যাংক নন। ও সেই একই শব্দের পুনরাবৃত্তি করল, এবার সামনে বসে সরাসরি আমার বুকে। আমার ঠোঁট শুকিয়ে গেল। আমি টাকা চাই, রোহন? আমি তো আমার নিজের টাকার কথা বলি, যেগুলো তুমি নিয়েছ, যেগুলো তুমি বলেছিলে মাত্র 2 মাস। মীরা তখনই বলল, মাঝি, এই হিসেব নিকেশ ঘরে ভালো লাগে না, আর তাছাড়াও রোহন কবে মানা করেছে? প্রতিবার সাহায্য তো করেই। আমি ওর দিকে তাকালাম। সাহায্য, মীরা? ওটা আমার স্বামীর পিএফের টাকা ছিল, তোমাদের ফ্ল্যাটের ডাউন পেমেন্টের জন্য। তোমরা বলেছিলে মাত্র 6 মাসে ফেরত দিয়ে দেবে, তারপর তোমার গাড়ির জন্য, তারপর দোকানের জন্য। রোহন মাঝখানে থামিয়ে দিয়ে বলল, ব্যাস মা, পুরনো কথা তুলবেন না। আপনি দিয়েছেন, আমরা নিয়েছি, পরিবারে এমন হয়। কিন্তু এখন আমাদের উপর চাপ দেবেন না। চাপ? আমার গলা ভেঙে গেল। আমি চাপ দিচ্ছি? রোহন, আমি তোমার মা। আমি সেই মহিলা যে নিজের গয়না বিক্রি করেছিল তোমার কোচিংয়ের জন্য। আমি সেই যে তোমার প্রথম চাকরির দিন মন্দিরে একটি একটি করে প্রদীপ জ্বালিয়েছিল। মীরা চোখ ঘোরালো, যেন আমি কোনো পুরনো নাটক শুরু করেছি। মাঝে ইমোশনাল হবেন না, আপনি চাইলে নিজের বাড়ি চলে যেতে পারেন। আপনার বাড়ি আছে না? আমার ভেতরে কিছু একটা ঝনঝন করে উঠল। আমার বাড়ি? আমি নিচু স্বরে বললাম, সেই বাড়ি তো আমি তোমার বাবার অসুস্থতায় বিক্রি করে দিয়েছিলাম চিকিৎসার জন্য। আর তারপর রোহানের চাকরি হতেই তুমিই বলেছিলে, মা, আজ আমাদের কাছে চলে এসো। রোহান 1 সেকেন্ডের জন্য আমার দিকে তাকালো। হয়তো ওর মনে পড়ল, বা হয়তো ও মনে করতে চাইলই না। ও শুধু এইটুকু বলল, মা, এখন আমাদের কাছে স্পেস নেই, আর অনেস্টলি আমাদের নিজেদের লাইফে ফোকাস করতে হবে। আপনি পাশের কলোনিতে মাসির ওখানে থেকে যান কিছুদিন, বা আপনার ভাড়ার ঘর তো আপনি রেখেইছেন না। আমি মুহূর্তের মধ্যে বুঝে নিলাম এই কথাবার্তা টাকার ছিল না, এটা আমাকে সরানোর ছিল। শান্তভাবে, চিৎকার না করে, যেমন ফালতু জিনিস শিফট করে দেয়, আমার হাত নিজের থেকেই ব্যাগের দিকে এগোলো। তাহলে এটাই সব? আমি জিজ্ঞেস করলাম। আমি যা দিয়েছি তার হিসেবও নেই, আর আমাকে বাইরে? মীরা নিচু স্বরে বলল, মাঝি, বাইরে কোথায়? জাস্ট ম্যানেজ করে নিন। আপনি স্ট্রং, আপনি তো ব্যাংকে ছিলেন, আপনার সব জানা আছে। ওর এই বাক্যটি আমার কানে কাঁটার মতো বিঁধল। আপনি ব্যাংকে ছিলেন, যেন আমার পুরো জীবন, আমার চাকরি, আমার পরিশ্রম শুধু এই জন্য ছিল যে আমি অন্যদের প্রয়োজন মেটাব। আর যখন প্রয়োজন শেষ, তো আমিও শেষ। রোহান উঠল
আর আমার ব্যাগের হ্যান্ডেল ধরে নিল। চলো মা, আমি আপনাকে নিচে অটো পর্যন্ত ছেড়ে দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে রইলাম। পা উঠছিল না, চোখ জ্বলছিল, কিন্তু আমি কাঁদতে পারলাম না। কান্নাও সেই ঘরে আমাকে দুর্বল বানিয়ে দিত, আর ওরা আমাকে দুর্বল হিসেবেই দেখতে চাইছিল। লিফটে আমরা তিনজনই ছিলাম। নিস্তব্ধতা এতটাই ভারী যে শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। নিচে সিকিউরিটি গার্ড আমাকে দেখল। নমস্কার আন্টি। আমি উত্তরও দিতে পারলাম না। রোহান অটো থামালো, ব্যাগ রাখল, আর আমার দিকে না তাকিয়েই বলল, মা প্লিজ এবার এই প্রতি মাসের চাপটা দেবেন না, আমরা মানুষ, ব্যাংক নই। অটো চলতে শুরু করল। আমি পেছনে ফিরে তাকালাম না। যদি তাকাতাম তবে হয়তো ভেঙে পড়তাম। পথে পুনের রাস্তায় সন্ধ্যার ট্রাফিক ছিল, বৃষ্টির হালকা ফোঁটা কাঁচে পড়ছিল, মানুষ অফিস থেকে ফিরছিল। কারো জন্য এটা সাধারণ দিন ছিল। আমার জন্য আমার পরিচয়ের শেষ পাতাটা ছিঁড়ে গিয়েছিল। আমার ভাড়ার ঘরটা সেই পুরনো বিল্ডিংয়ের ৩ তলায় ছিল, সেই ঘরটা যেটা আমি শুধু সতর্কতার জন্য ছাড়িনি যখন রোহন বলেছিল, মা আমাদের সাথে থাকো। আমি এই ঘরটা এই জন্য ছাড়িনি যে আমার ভরসা ছিল না, আমি এই জন্য ছাড়িনি কারণ জীবন কখন কি দেখাবে কেউ জানে না। আর আজ সেই ঘরটাই আমাকে নিজের কোলে টেনে নিচ্ছিল, যেন শেষ অবশিষ্ট আশ্রয়। আমি দরজা খুললাম। ভেতরে হালকা ড্যাম্পের গন্ধ ছিল, পাখাটা ধীরে ঘুরছিল। কোনায় আমার পুরনো আলমারি আর একটা ছোট ডিব্বা, যাতে আমি খুব যত্ন করে কিছু জিনিস রেখেছিলাম, পুরনো কাগজ, পাস বই, একটা লকারের চাবি আর একটা ফাইল যার ব্যাপারে আমি কখনো কাউকে পুরো সত্যি কথা বলিনি। আমি ব্যাগটা একপাশে রাখলাম আর মেঝেতে বসে পড়লাম। হাত নিজের থেকেই কাঁপছিল। আমার মাথায় রোহনের গলা ঘুরছিল, তুমি আমাদের ব্যাংক নও। আমি নিজের হাতের তালু দেখলাম। এই তালুই ওকে প্রথমবার স্কুলে ছেড়ে এসেছিল, এই তালুই ওর ফিস জমা দিয়েছিল, এই তালুই ওর প্রথম স্যালারিতে ওর কপালে তিলক লাগিয়েছিল, আর আজ এই তালুই ব্যাংক হয়ে রয়ে গেছে। আমি জল খেলাম, কিন্তু গলা দিয়ে নিচে নামল না। মোবাইল তুললাম তো স্ক্রিনে নোটিফিকেশন চমকাচ্ছিল, ব্যাংকের মেসেজ। আমি গুরুত্ব দিলাম না। অনেক সময় এমন মেসেজ আসে, ব্যালেন্স ডেবিট বা ক্রেডিট। আমি এখনও অভ্যাসবশত সেগুলো পড়তাম। ব্যাংকে কাজ করেছিলাম তাই অভ্যাসগুলো সহজে যায় না। কিন্তু সেই মেসেজে একটা লাইন আলাদা ছিল, আপনার অ্যাকাউন্ট থেকে ইসিএস-এর মাধ্যমে পেমেন্টের জন্য অনুরোধ। আমি চোখ খুঁচকে পড়লাম, বুক ধরফর করতে লাগল। ইসিএস আমার অ্যাকাউন্ট থেকে? আমি তো কোনো নতুন ইসিএস চালু করিনি। আমি তখনই ব্যাংকের হেল্পলাইনে কল করলাম না, আগে নিজের কাগজ দেখতে চাইলাম। কারণ আজ যা আমি অনুভব করছিলাম তা শুধু দুঃখ ছিল না, ওটা ছিল একটা হালকা আশঙ্কা, যেন কেউ আমার জীবনের সাথে শুধু আবেগীয় খেলা খেলেনি, বরং আরও কিছু লুকিয়েছে। আমি আলমারির কাছে গেলাম, ডিব্বা বের করে পাস বই উল্টালাম। পুরনো এন্ট্রি, এফডির রসিদ, একটা ফ্যামিলি সিকিউরিটি নামের যোজনার ফাইল। এটা আমি আমার স্বামী চলে যাওয়ার পর বানিয়েছিলাম। ভেবেছিলাম আমি বেঁচে থাকি বা না থাকি, রোহন আর আমার ছোট মেয়ে অনন্যা সুরক্ষিত থাকবে। আমি এটা কাউকে দেখাইনি, কারণ আমি চেয়েছিলাম যখন সময় আসবে আমি নিজে বলবো। আমি চেয়েছিলাম আমার বাচ্চারা সুরক্ষিত বোধ করুক, কিন্তু ওদের লোভ আমি চিনতে পারিনি। আমি ফাইলটা খুললাম তো ভেতরে একটা পাতা সামান্য মোড়ানো ছিল, যেন কেউ তাড়াতাড়ি করে পড়েছে আর তারপর ফেরত রেখে দিয়েছে। আমার বুক ধকধক করতে লাগল, কারণ এই ডিব্বার চাবি শুধু আমার কাছেই ছিল। তাহলে এই ফাইল কেউ ছুঁল কি করে? আমার মাথায় মীরার মুখ এলো। ও প্রায়ই আমার মোবাইলে মাঝে এই সেটিংটা অন করে দিই বলে হাত চালাত। ওটিপিও অনেক সময় ওই পড়ে দিত। মাঝে মেসেজ এসছে। আমি কখনো সন্দেহ করিনি, কারণ সন্দেহ করার মানে হলো নিজের লোকেদেরই অপরাধী মেনে নেওয়া, আর মা প্রায়ই নিজের বাচ্চাদের অপরাধী ভাবতে ভয় পায়। আমি সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম, আজ আমি কাঁদব না, আজ আমি শোরগোল করব না, আজ আমি সরাসরি একটা কাজই করব, সত্যিটাকে ধরব। আমি ফাইলটা ফেরত দিব্বায় রাখলাম না, আমি ওটা টেবিলের ওপর ছড়িয়ে দিলাম। তারপর সেই ব্যাংকের মেসেজটা আবার খুললাম। ওতে একটা লিঙ্ক ছিল না, শুধু একটা রেফারেন্স নম্বর, আর লেখা ছিল ম্যান্ডেট অ্যাপ্রুভাল পেন্ডিং। ম্যান্ডেট মানে কোনো অটো ডেবিট, প্রতি মাসে নিজে থেকে টাকা কেটে যাবে। আমার কপালে ঘাম এসে গেল। আমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকা কার জন্য আর কে শুরু করেছে? আমি আমার ব্যাংকের অ্যাপ খুললাম, লগ করলাম। পাসওয়ার্ড মনে ছিল, কিন্তু অ্যাপ ফেস আইডি চাইল। আর ঠিক তখনই আমার মনে পড়ল, মীরা একবার আমার ফোনে ফেস লক সেট করেছিল, মাজি, সুরক্ষার জন্য। আমি তাড়াতাড়ি ফেস আইডি সরিয়ে পিন দিয়ে লগ করলাম। ভেতরে অটো পে সেকশন খুলল। আমার আঙুলগুলো কাঁপছিল। সেখানে একটা নতুন ম্যান্ডেট দেখা যাচ্ছিল, পেন্ডিং অ্যাপ্রুভাল অ্যামাউন্ট। আমি দেখলাম তো যেন শ্বাস বন্ধ হয়ে গেল। প্রতি মাসের পরিমাণ এতটাই ছিল যে আমার ভাড়া, ওষুধ, খাওয়া সব বেরিয়ে যাবে, আর তারপরেও অনেক বেঁচে থাকবে। কিন্তু সেই টাকা আমার জন্য ছিল না, সেই বেনিফিশিয়ারি অন্য কারো ছিল।
পুরো নাম অ্যাপ দেখালো না, শুধু শুরুর অক্ষর আর এম। রোহান আর মীরা? আমার গলা থেকে শুধু একটা শব্দ বেরোল, না। এরা সেই লোক ছিল যারা আজ আমাকে বলেছিল, তুমি আমাদের ব্যাংক ন। আর তারাই আমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে নিজেদের জন্য অটোকাট লাগানোর চেষ্টা করছিল। আমার মাথায় একটি একটি করে কথা জুটতে লাগল। গত মাসে মিলা বলেছিল, মাজি, আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, আধার দিন। তারপর রোহান বলেছিল, মা, সিগনেচারওয়ালা একটা ফর্ম আছে, ব্যাস ব্যাংকের জন্য। আমি না পড়েই সই করে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল নিজের ছেলে। আর আজ সেই সই আমার বিরুদ্ধেই যাচ্ছিল। আমি তখনই ব্যাংক ছুটতে পারতাম, পুলিশ স্টেশনেও যেতে পারতাম, কিন্তু আমি নিজেকে থামালাম, কারণ আমি জানতাম যদি আমি এখন ছুটি তবে ওরা সাবধান হয়ে যাবে, সব মুছে দেবে, কথা ঘুরিয়ে দেবে। আর সবথেকে বিপজ্জনক জিনিস হল চোখের সামনে সব কিছু হতে দেখেও প্রমাণ না থাকা। আমি মোবাইলে স্ক্রিন রেকর্ডিং অন করলাম আর সেই পেন্ডিং ম্যান্ডেটের সব স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর ওটা নিজেকেই ইমেল করে দিলাম। পুরনো অভ্যেস, প্রমাণ সুরক্ষিত রাখা। তারপর আমি অ্যাপ থেকে ডিক্লাইন টিপলাম না, আমি ওটা ওভাবেই পেন্ডিং রাখলাম, যাতে ওরা ভাবে মা এখনো দেখেনি। এখন আমার শুধু একটা জিনিস দরকার ছিল, এই ম্যান্ডেট কোন তারিখে তৈরি হলো, কোন ডিভাইস থেকে রিকোয়েস্ট গেছে, আর কোন ডকুমেন্টের ভিত্তিতে। এই সব ব্যাংকের রেকর্ডে থাকে। আর ব্যাংকে আমি বহু বছর কাজ করেছি, আমি জানতাম কি ধরনের প্রশ্ন করতে হবে, নিজের উদ্দেশ্য না জানিয়েই। আমি আমার ওড়নাটা নিলাম। বাইরে বৃষ্টি বেড়ে গিয়েছিল। গলির মোড়ে চায়ের দোকান থেকে ভাঁপ উঠছিল। আমি চা নিলাম না, আমার পেট পাথরের মতো হয়ে গিয়েছিল। ব্যাস, অটো ধরলাম আর সোজা নিজের পুরনো ব্যাংক ব্রাঞ্চের দিকে বেরিয়ে পড়লাম, যেখানে আজও আমার এক পুরনো পরিচিত ছিল যে আমাকে ম্যাডাম বলে ডাকত। ব্রাঞ্চের বাইরে সেই লাইন, সেই সিকিউরিটি গেট, সেই কাউন্টারগুলোর খটরপটর, আর ভেতরে সেই পৃথিবী যা কখনো আমার ছিল। আমি ভেতরে পা রাখলাম তো মনে এক অদ্ভুত ভরসা জাগল। অন্তত এখানে নিয়ম থাকে, রেজিস্টার থাকে, রেকর্ড থাকে। এখানে আবেগ দিয়ে নয়, নথিপত্র দিয়ে সত্যি বেরোয়। কাউন্টারের কাছে একটা ছেলে বসেছিল, নতুন স্টাফ। ও আমাকে দেখল। জি ম্যাডাম। আমি খুব শান্ত গলায় বললাম, বাবা, আমার অ্যাকাউন্টে একটা ম্যান্ডেট দেখতে পাচ্ছি, পেন্ডিং আছে। আমি ওটার ডিটেলস বুঝতে চাই। ছেলেটি বলল, ম্যাডাম, ওটার জন্য আপনাকে আরএমের সাথে দেখা করতে হবে। আরএম অর্থাৎ রিলেশনশিপ ম্যানেজার। আমি মনে মনে হাসলাম, কারণ আরএম সেই হয় যাকে বড় অঙ্কের অ্যাকাউন্টের নাড়াচাড়া দেখলেই কল আসে। আর যদি আরএম যুক্ত থাকে, তবে ব্যাপারটি শুধু ছোটখাটো অটো ডেবিট নয়, এটা কোনো বড় প্ল্যানিংয়ের দিকে ইঙ্গিত করছিল। আমি আরএমের কেবিনের দিকে তাকালাম। দরজা বন্ধ ছিল। ভেতরে কেউ বসেছিল। নাম প্লেটে লেখা ছিল আদিত্য দেশমুখ। আমি চেয়ারে বসে অপেক্ষা করলাম, আর ঠিক তখনই আমার ফোন ভাইব্রেট হল। স্ক্রিনে একটা অজানা নম্বর চমকাচ্ছিল। আমি কল তুললাম। অন্য দিক থেকে খুব প্রফেশনাল গলা ছিল। নমস্কার ম্যাডাম, আমি আদিত্য দেশমুখ বলছি। আপনার অ্যাকাউন্ট থেকে যুক্ত একটা ম্যান্ডেট অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। আমাদের আপনার কনফার্মেশন চাই। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, কার জন্য? ও বলল, ম্যাডাম, রোহান ভার্মা আর মীরা ভার্মার নামে একটি মাসিক অ্যালাওয়েন্স সেট করার অনুরোধ এসেছে। অ্যামাউন্ট প্রতি মাসে। ও অঙ্কটা বলতে শুরু করল, আর আমার হাত নিজের থেকেই মুঠি হয়ে গেল। কারণ এখন আসল প্রশ্ন এটা ছিল না যে সেই টাকা কত। আসল প্রশ্ন এটা ছিল যে রোহান আর মীরা এই সব নিজে থেকে করেছে কোনো বড় প্ল্যানের অধীনে। আর তখনই আদিত্য পরবর্তী লাইনটি বলল, ম্যাডাম, এই রিকোয়েস্ট ফ্যামিলি সিকিউরিটি ফান্ডের সাথে লিঙ্ক আছে, আর এতে একটা পুরনো নমিনি ডকুমেন্টও অ্যাটাচ আছে। আমার কান গরম হয়ে গেল। আমার টেবিলে পড়ে থাকা সেই ফাইল, ফ্যামিলি সিকিউরিটি ফান্ড। আমি ফোন কান থেকে সরালাম, আরএমের কেবিনের দরজার দিকে তাকালাম, আর শ্বাস বন্ধ করে শুধু এইটুকু বললাম, আদিত্যজি, আপনি আমাকে এখনই সবকিছু বলুন। এই ডকুমেন্ট কে দিয়েছে আর কবে? অন্যদিকে 1 সেকেন্ডের নীরবতা হল। তারপরও বলল, ম্যাডাম, যে নাম রেকর্ডে আছে তা শুনে আপনি শক হয়ে যাবেন। আর আমার গলায় যেন কিছু আটকে গেল, কারণ যদি সেই নাম রোহান মীরা ছাড়া তৃতীয় কারুর হয়, তবে আমার পুরো পরিবার আমাকে শুধু ব্যাংকই ভাবছে না, তারা অন্য কারুর সাথে মিলে আমার পুরো ভবিষ্যৎ কেটে দিচ্ছে। আদিত্যের গলা ফোনে খুব শান্ত ছিল, কিন্তু আমার ভেতরে যেন কোনো জিনিস ভেঙে পড়ে গেল। আমি চেয়ারের কিনারায় বসেছিলাম। ব্যাংকের ঠান্ডা হাওয়া, সামনের লাইনের নিচু কিসফিসানি, আর আমার হাতে মোবাইল, সবকিছু হঠাৎ খুব দূরে মনে হচ্ছিল। আমি গলা পরিষ্কার করলাম, নাম বলুন আদিত্যজি। এক মুহূর্তের জন্য ও শ্বাস নিল,
তারপর বলল, রেকর্ডে রিকোয়েস্ট রেজ করা প্রোফাইলের নাম অনন্যা ভার্মা ম্যাডাম। আমার আঙুলগুলো অসাড় হয়ে গেল, আমার মাথা একদম খালি। অনন্যা? আমার মেয়ে? আমার ছোট যে সবসময় বলতো, মা আপনি একা থাকবেন না, যে পুনে থেকে দূরে জয়পুরে চাকরি করত আর প্রতি রবিবার ভিডিও কলে আমার সামনে নিজের খাবার রেখে দেখাতো যে দেখো আজ আমি নিজে বানিয়েছি। আমি ধীরে বললাম, এটা সম্ভব নয়, ও এখানে নেই। আদিত্য কোনো তর্ক না করেই উত্তর দিল, ম্যাডাম এই জন্যেই আমি আপনাকে আগে ফোন করলাম। সিস্টেমে যে অথরাইজেশন এসেছে তাতে অনন্যাজির ডিজিটাল অ্যাপ্রুভাল ট্যাগ আছে, আর বেনিফিশিয়ারিতে রোহন ভার্মা আর মীরা ভার্মার নাম আছে। আমার মাথায় একসাথে অনেক শব্দ চলতে লাগল, রোহানের মুখ, মীরার চোখ আর অনন্যার হাসি। এরা তিনজনই এক লাইনে দাঁড়িয়েছিল, আর মাঝখানে আমার বিশ্বাস। আমি নিজেকে সামলালাম। যদি আমি এখন কেঁদে ফেলি, যদি আমি এখন চিৎকার করি, তবে আমি তাই করব যা ওরা চায়। আমি আবেগপ্রবণ হয়ে ভুল করব। আমি ধীরে জিজ্ঞেস করলাম, এই অ্যাপ্রুভাল কোন তারিখের, কোন মাধ্যমে? আদিত্য বলল, ম্যাডাম আপনি ভেতরে আসুন, ফোনে পুরো ডিটেলস বলা ঠিক হবে না, আমি আপনাকে কেবিনে বুঝিয়ে দিচ্ছি। ঠিক তখনই আমার সামনে আরএমের কেবিনের দরজা খুলল। একজন লম্বা মানুষ বাইরে এলো, টাই আলগা, মুখে অফিসের ক্লান্তি। ও এদিক ওদিক দেখল, তারপর আমার দিকে এলো। আপনি তো শৈলজা ফার্মা ম্যাডাম। ওর ম্যাডাম বলায় সম্মান ছিল, কিন্তু এখন আমার ভেতরে সম্মান বলে কোনো জিনিস অবশিষ্ট ছিল না। শুধু একটা প্রশ্ন ছিল, আমার নিজের বাচ্চারা আমার সাথে এটা কি করল? আমি ধীরে উঠলাম আর ওর সাথে কেবিনে চলে গেলাম। ভেতরে বসতেই আদিত্য দরজা বন্ধ পড়ল। কাঁচের ওপাশে ব্যাংকের ভিড় আবঝা দেখা যাচ্ছিল। সামনে টেবিলের ওপর কম্পিউটার স্ক্রিন, একটা ফাইল আর জলের গ্লাস। আদিত্য জল এগিয়ে দিল, আমি হাত লাগালাম না। ম্যাডাম, ও খুব মেপে মেপে শব্দে বলল, আপনার যে ফ্যামিলি সিকিউরিটি ফান্ড আছে ওটা আমাদের ব্যাংকের পার্টনার ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের সাথে লিঙ্ক আছে। ওর ভেতরেই মান্থলি অ্যালাওয়েন্সের মতো ফিচারও আছে, যেটা মানুষ ঘরের বয়স্কদের জন্য ব্যবহার করে। কিন্তু এখানে উল্টো হয়েছে। আমি ওর চোখের দিকে তাকালাম। উল্টো কিভাবে? ও স্ক্রিনে একটা সেকশন খুলল। এই দেখুন, রিসিভার অ্যাকাউন্ট রোহান আর মীরার, অ্যামাউন্ট প্রতি মাসে নির্দিষ্ট, আর অ্যাপ্রুভার প্রোফাইল অনন্যা ভার্মা দেখাচ্ছে। মানে সিস্টেম মানছে যে অনন্যাজিও নিজের তরফ থেকে একে মঞ্জুরি দিয়েছেন। কিন্তু অনন্যা করেনি। আমার গলায় প্রথমবার ঝটকা এলো। ও আমার সাথে এমন করবে না। আদিত্য তখনই বলল, ম্যাডাম আমি অভিযোগ করছি না, আমি শুধু রেকর্ড বলছি। রেকর্ড এটাও বলছে যে অ্যাপ্রুভাল ওটিপি ভেরিফিকেশন থেকে হয়েছে। ওটিপি? আমার পেটে যেন বরফ দিয়ে দেওয়া হলো। মীরার মুখ মনে পড়ল। মাজি, ওটিপি এসেছে, বলবো? আর আমি না দেখেই বলে দিতাম, হ্যাঁ বাবা পড়ে দাও। আমি ধীরে জিজ্ঞেস করলাম, ওটিপি কোন নম্বরে গেছে? আদিত্য স্ক্রিনে দেখল, অনন্যাজির রেজিস্টার্ড নম্বরে। আমি তখনই বললাম, নম্বরটা বলুন। ও একটু ইতস্তত করল, তারপর বলল, ম্যাডাম পুরো সংখ্যা আমি এখানে বলতে পারি না, কিন্তু শেষ 4 অঙ্ক 7716। আমার মাথায় যেন বিদ্যুৎ চমকাল। 7716, এটাই তো অনন্যার নম্বরের অঙ্ক ছিল। আমার মনে ছিল, কারণ যখন ও ছোট ছিল ও নিজে মজা করত, মা আমার নম্বরে 16 আছে, যেন আমার বয়স সবসময় 16 থাকবে। আমি চেয়ারের পেছনটা ধরে ফেললাম। তো ওটিপি সেই নম্বরেই গিয়েছিল, আর তারপর অ্যাপ্রুভালও হয়ে গেছে। মানে কেউ ওর ওটিপি দেখেছে, বা ওর সিম। আমি বাক্যটা শেষ করলাম না, কারণ সত্যিটা আমার মুখ পর্যন্ত আসতে আসতেও ভয়ানক লাগছিল। আদিত্য মাথা নাড়ল। এটা দুইভাবেই হতে পারে ম্যাডাম, হয়তো অনন্যাজি নিজে অ্যাপ্রুভ করেছেন, অথবা কেউ ওর পরিচয়, সিম বা ফোনের ব্যবহার করেছে। আর একটা তৃতীয় সম্ভাবনা, যে অনন্যাজির প্রোফাইলের ডিটেলস কখনো কেউ আগে থেকে সেভ করে রেখেছিল। আমার বুক যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। গত বছর রক্ষাবন্ধনে অনন্যা পুনে এসেছিল, রোহানের ফ্ল্যাটেই ছিল। মীরা অনেক ভালোবাসা দেখিয়েছিল। ও চলে যাওয়ার পর মীরা বলেছিল, মাজি অনন্যার কেওয়াইসি কপি রয়ে গেছে, আমি যত্ন করে রেখে দিই। আমি তখন গুরুত্ব দিইনি। এখন সেই বাক্যের মানে বদলে গিয়েছিল। আমি আদিত্যকে বললাম, আমাকে এই রিকোয়েস্টের ডিভাইস ডিটেলস দেখান, কোন ডিভাইস থেকে রিকোয়েস্ট উঠেছে। আদিত্য স্ক্রিন স্ক্রোল করল। ম্যাডাম আইপি অ্যাড্রেস আর ডিভাইস আইডির একটা পার্ট দেখা যাচ্ছে, লোকেশন ট্যাগিংও আছে। রিকোয়েস্ট যে নেটওয়ার্ক থেকে উঠেছে সেটা সিংহগড় রোড পুনে এরিয়ার। সিংহগড় রোড, সেই এলাকা যেখানে রোহনের ফ্ল্যাট ছিল। আমার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমার কানে রোহনের গলা প্রতিধ্বনিত হতে লাগল, আমরা ব্যাংক নই। আর সেই ঘর থেকেই আমার অ্যাকাউন্টে
ব্যাংকের মতো টাকা কাটা সেট করা হচ্ছিল। আমি চোখ খুললাম। আদিত্যজি, এটা কি এই ম্যান্ডেট কি এখন অ্যাক্টিভ হয়েছে? না ম্যাডাম, ও বলল এখনও পেন্ডিং আছে। এই জন্য আমি কল করেছি। আপনার অ্যাপ্রুভাল ছাড়া টাকা কাটা শুরু হবে না। আমি ধীরে শ্বাস নিলাম। এটা আমার প্রথম ছোট জয় ছিল। এখনও টাকা কাটেনি, এখনও দরজা বন্ধ হয়নি। তাহলে এটাকে ওভাবেই পেন্ডিং থাকতে দিন। আমি বললাম, আমি এখন ডিক্লাইন করব না। আদিত্য অবাক হয়ে দেখল। ম্যাডাম, আপনি চাইলে এখনই রুখতে পারেন। রুখে দেব। আমি খুব শান্ত গলায় বললাম, কিন্তু এখন না। এখন আমাকে জানতে হবে এই খেলা কে আর কতটা প্রস্তুতি নিয়ে খেলেছে। যদি আমি এখন রুখে দিই তবে ওরা সতর্ক হয়ে যাবে, আর তখন আমি সত্যি ধরার দ্বিতীয় সুযোগ পাব না। আদিত্য কিছু সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে রইল। হয়তো ও বুঝতে পারল যে আমি কোনো ঘাবড়ে যাওয়া বৃদ্ধা মহিলা নই। আমি সেই যে বছরের পর বছর ব্যাংকে বসে মানুষের মিথ্যে ধরেছি, কিন্তু নিজের ঘরে মিথ্যে চিনতে দেরি করে ফেলেছিলাম। ঠিক আছে ম্যাডাম, ও বলল, কিন্তু আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। আর যদি আপনি চান তবে আজ আমি একটা অডিট ট্রেলের কপি আপনাকে ইমেল করতে পারি, অন্তত ডেট, টাইম স্ট্যাম্প আর রিকোয়েস্ট রেফারেন্স। আমি বললাম, আমার মেলে করে দিন। আর একটা কথা, এই বিষয়ে কাউকে কল করবেন না, বিশেষ করে রোহন বা মীরাকে। ও মাথা নাড়ল। আমি প্রসিজিয়ার ফলো করব ম্যাডাম, কিন্তু গোপনীয়তা আপনারও দায়িত্ব। আপনিও এটা বাইরে ছড়াবেন না। আমি হালকা হাসলাম। আদিত্যজি, এটা বাইরে যাবে না, এটা ঘরের ভেতরেই মিটবে। আমি কেবিন থেকে বাইরে বেরোলাম তো মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচে মাটি আবার ফিরে আসছে। ব্যাংক থেকে বেরোতেই বৃষ্টি আরও বেড়ে গিয়েছিল। রাস্তায় জল চিকচিক করছিল, অটোর ছাদে ফোঁটাগুলো থপথপ করছিল। আমি সরাসরি নিজের ঘরে গেলাম না। আমার হাত নিজে থেকেই ফোনের দিকে এগোলো। অনন্যাকে কল করার সময় আমার মনে ভয় ছিল, যদি সত্যি ও জড়িত থাকে, যদি ও আমাকে ব্যাংক ভেবে নেয়। কিন্তু তার থেকেও বড় ভয় এটা ছিল যে কোথাও ওর পরিচয়ের ভুল ব্যবহার হচ্ছে না তো। ফোন তুলল মা। অন্যদিক থেকে ওর গলা এলো, সেই একই মাসুম, সামান্য ক্লান্ত, কিন্তু সব সময় ভালোবাসায় ভরা। আমার গলায় দলা পাকিয়ে গেল। অনন্যা, বাবা, তুই ঠিক আছিস? হ্যাঁ মা, আমি ঠিক আছি। কি হয়েছে? তোমার গলা অন্যরকম লাগছে। আমি সরাসরি কথা ছুড়লাম না। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, কিছুদিন ধরে কোনো ওটিপি এসছিল তোর নম্বরে ব্যাংক থেকে? 1 সেকেন্ডের জন্যও চুপ হলো। তারপর বলল, ওটিপি? হ্যাঁ মা, জাস্ট 2-3 দিন আগে এসছিল। আমি গুরুত্ব দিইনি, আমি ভেবেছিলাম কোনো অ্যাপের হবে। আর একবার তো আমার ফোনে নেটওয়ার্কও চলে গিয়েছিল, তারপর এলো কেন? আমার শ্বাস দ্রুত হয়ে গেল। তুই কাউকে ওটিপি বলিসনি তো? ও তখনই বলল, আমি ওটিপি কাউকে দিই না, তুমিই তো সব সময় বলতে। আমি চোখ বন্ধ করলাম। ভেতরে কোথাও স্বস্তির একটা ছোট ঢেউ এলো। অনন্যা, মন দিয়ে শোন, ব্যাংকে একটা রিকোয়েস্ট এসছে আমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে রোহন আর মীরাকে টাকা পাঠানোর, আর তাতে তোর নামে অ্যাপ্রুভাল দেখাচ্ছে। কি? ওর গলা একদম উঁচুতে উঠে গেল। তারপরও নিজেকে কন্ট্রোল করল। মা, এটা কিভাবে হতে পারে? আমি তো কিছু করিনি। আর ভাইয়া, ওরা এমন করেছে? আমি কিছু বললাম না, শুধু চুপ রইলাম, কারণ ও প্রশ্নের উত্তর নিজেই বুঝতে পারছিল। অনন্যা নিচু স্বরে বলল, মা, তুমি কাঁদছ নাকি? আমি দীর্ঘশ্বাস নিলাম। না বাবা, আর কাঁদব না। মা, তখনই ব্যাংক আটকে দাও। ও ঘাবড়ে গিয়ে বলল, ওরা তোমার টাকা এভাবে? এখনই না। আমি সেই একই শব্দ বললাম যা আদিত্যর সামনে বলেছিলাম। এখনই না, আগে আমাদের পুরো সত্যিটা চাই। আর তোর নম্বরের কি হয়েছে এটাও। ও তখনই বলল, আমি এখনই আমার সিমের স্ট্যাটাস চেক করছি, আর আমি আজই ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞেস করছি যে কোথাও কোনো ডুপ্লিকেট সিম তো বের করা হয়নি। মা, আমার ভয় লাগছে। ওর ঘাবড়ানিটা আসল ছিল, এতে কোনো অভিনয় ছিল না। আমি চিনতাম আমার মেয়ের গলা। তখন আমার ভেতরের শেষ সন্দেহটুকুও মিটে গেল। অনন্যা জড়িত ছিল না, অনন্যার নাম ব্যবহার করা হয়েছিল। আমি খুব নরম গলায় বললাম, ভয় পাস না বাবা, তুই একা নস। আর মনে রাখিস, যদি কেউ আমাদের নামে খেলছে তবে আমরা তাকে ওখানেই থামাবো যেখানে ওর সব থেকে বেশি ভরসা। কোথায়? ও জিজ্ঞেস করল। আমি বললাম, ঘরের ভেতরে। ফোন রাখতেই আমার হাত কাঁপছিল, কিন্তু এবার ভয়ে নয়, এবার রাগে। আর সেই রাগের সাথে এক অদ্ভুত পরিষ্কার চিন্তাও ছিল। রোহন আর মীরা শুধু আমাকে বের করে দেয়নি, ওরা একটা সিস্টেম বানিয়েছিল, আমার টাকাকে নিজেদের জন্য স্থায়ী করার সিস্টেম। আর সেই সিস্টেমে ওরা আমার মেয়ের নামও টেনেছিল।
এখন এটা শুধু টাকার কথা ছিল না, এটা পরিচয়ের চুরি ছিল, বিশ্বাসের হত্যা ছিল। আমি অটোওয়ালাকে বললাম, ভাই কারভেনাগার চলো। কারভেনাগারে আমার এক পুরনো সহকর্মী থাকত, নির্জলা মেহতা। ও এখন আর ব্যাংকে ছিল না, ও ল নিয়ে পড়াশোনা করেছিল আর এখন ছোটখাটো কেস সামলাতো। আমি ওকে অনেক বছর ধরে জানতাম। ও সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করত আর উত্তর পাওয়া পর্যন্ত পিছু ছাড়ত না। ওর বাড়ির বাইরে পৌঁছে আমি কল করলাম, নির্জলা আমি নিচে আছি। 5 মিনিটের মধ্যেও নিচে এলো। সাধারণ স্যুট, চুল বাঁধা, চোখে সেই পুরনো তেজ। আমাকে দেখেই বলল, কি হয়েছে, মুখ কেন এমন? আমি রাস্তায় সব বললাম না। ওপরে ওর ঘরে বসে চায়ের এক চুমুকের পর আমি পুরো ঘটনাটা শোনালাম। রোহনের বাক্য, মীরার ব্যবহার, ব্যাংকের ম্যান্ডেট আর অনন্যার নাম। নির্জলা মাঝখানে না থামিয়ে সব শুনল। তারপরও চায়ের কাপ নিচে রাখল আর একদম সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করল, তোমার কাছে কি কি প্রমাণ আছে? আমি মোবাইল বের করলাম, স্ক্রিনশট, রেফারেন্স নম্বর আর আদিত্যর মেল, যা একটু আগেই এসেছিল। নির্জলা মন দিয়ে দেখল, ওর চোখ একটু সরু হয়ে গেল। এটা শুধু ঘরোয়া ঝগড়া নয় শৈলজা, এটা ফ্রড এবং এতে অনন্যার নাম ব্যবহার করা হয়েছে। এটা গুরুতর। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, আমি কি করব? নির্জলা বলল, প্রথমত তুমি এখনও ম্যান্ডেট পেন্ডিং রাখো যেমনটা তুমি ভেবেছ। দ্বিতীয়ত আজই তোমার এফডি, লকার, নমিনেশন সব কিছুর স্ট্যাটাস চেক করাও। তৃতীয়ত রোহন আর মীরা যেন জানতে না পারে যে তুমি জেনে গেছ। আর চতুর্থত আমাদের এমন একটা কথোপকথন চাই যাতে ওরা নিজেরা কবুল করে যে ওরা কি করেছে। কবুল? আমি বললাম, ওরা কি কবুল করবে? নির্জলা হালকা মাথা ঝোঁকাল। যদি ওদের মনে হয় যে তুমি হেরে গেছ, তবেই ওরা মুখ খুলবে। লোভ মানুষের থেকে সত্যি বের করে নেয়। ও আমার ফোন নিল আর বলল, তুমি রোহনকে একটা মেসেজ করো। খুব আবেগপ্রবণ নয়, খুব রাগীও নয়, ব্যাস এমন যে তুমি ওদের কথা মেনে নিয়েছ। আমি আঙুল কিবোর্ডে রাখলাম। প্রতিটি অক্ষর লেখার সময় আমার ভেতরে কিছু একটা বিচ্ছিল, কিন্তু আমার এখন আর ব্যথায় ভয় ছিল না। আমি লিখলাম, রোহন, আজ তুমি যা বললে আমি তা বুঝে নিয়েছি। আমি কারো উপর বোঝা হয়ে থাকতে চাই না। তোমার আর মীরার প্রতি মাসে টাকার টেনশন না থাকুক, তাই আমি নিজেই একটা মান্থলি অ্যারেঞ্জমেন্ট করতে চাই। কাল সন্ধ্যায় দেখা করতে পারো? কিছু ডকুমেন্টস আছে, আমি বুঝতে পারছি না, তোমরা চলে এসো। নির্জলা পড়ল, ব্যাস পাঠিয়ে দাও। মেসেজ পাঠাতেই আমার পেটে একটা হালকা মোচড় দিয়ে উঠল। আমি নিজের ছেলেকে জালে ডাকছিলাম, কিন্তু সত্যি এটাই যে ও আগেই আমাকে জালে ফাঁসিয়ে দিয়েছিল। আমি শুধু এখন বাইরে বেরোনোর রাস্তা বানাচ্ছিলাম। নির্জলা বলল, আর অনন্যাকেও এতে সামিল করো। ও জয়পুরে আছে ঠিকই, কিন্তু ও নিজের নম্বর আর কেওয়াইসির লিখিত স্টেটমেন্ট দিতে পারে। এটা খুব কাজে আসবে। আমি তখনই অনন্যাকে মেসেজ করলাম, কাল ব্যাংক গিয়ে সিমের বিষয়টা লিখিতভাবে নে আর একটা মেল আমাকে পাঠাস যে তুই কোনো অ্যাপ্রুভাল দিসনি। অনন্যা তখনই উত্তর দিল, ঠিক আছে মা, আমি এখনই করছি। নির্জলা আরও বলল, এবার শোনো, কাল যখন রোহন মীরা আসবে তুমি ওদের সরাসরি ম্যান্ডেটের কথা বলবে না। আগে ওদের বলো যে আমি ভেবে নিয়েছি আমি তোমাদের প্রতি মাসে টাকা দেব, শুধু আমাকে নিয়মটা বুঝিয়ে দাও। যেমনই ওরা উৎসাহিত হবে ওরা নিজেরাই জিজ্ঞেস করবে ম্যান্ডেট সেট করেছ কিনা বা অটো পে করে দাও। ওখানেই তোমাকে ওদের মুখ থেকে সব বের করে নিতে হবে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আর যদি ওরা না বলে? নির্জলা হেসে বলল, বলবে। এমন মানুষ যখন জয় নিশ্চিত মনে করে তখন নিজেদের চালের ওপর গর্ব করতে শুরু করে। আমি রাতে নিজের ঘরে ফিরলাম তো আকাশ পরিষ্কার হতে শুরু করেছিল। বৃষ্টি থামেনি, শুধু হালকা হয়ে গিয়েছিল। ঘরের ড্যাম্প ভাব এখনও ছিল, কিন্তু আমার ভেতরের ধোঁয়াশা কিছুটা কেটে গিয়েছিল। আমি সবার আগে আমার ডিব্বা খুললাম। লকারের চাবি ওখানেই ছিল, ফাইল ওখানেই ছিল, কিন্তু এখন আমি সেই ফাইলকে একটা সাধারণ কাগজ মনে করছিলাম না। ওটা ছিল আমার ঢাল আর আমার অস্ত্র। আমি ব্যাংক অ্যাপে আমার এফডি সেকশন খুললাম, ব্যালেন্স দেখলাম, সব ঠিক ছিল। কিন্তু একটা জিনিস অদ্ভুত ছিল, লাস্ট অ্যাক্টিভিটি রিকোয়েস্ট ইনিশিয়েটেড, আর নিচে তারিখ আজকেরই ছিল। আমার বুক ধক করে উঠল। আমি ভাবলাম হয়তো আমি কিছু ভুল পড়ছি। আমি আবার দেখলাম সেই একই লাইন। আমি আদিত্যকে তখনই কল করলাম। ও তুলল, জি ম্যাডাম। আদিত্যজি, আমি বললাম, আমার এফডিতে রিকোয়েস্ট ইনিশিয়েটেড কেন দেখাচ্ছে? ও তখনই কম্পিউটারে কিছু চেক করল। কিছু সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর ওর গলা নিচু হয়ে গেল। ম্যাডাম, এইমাত্র একটা প্রিম্যাচিওর ক্লোজারের অনলাইন রিকোয়েস্ট এসেছে। আমার কান গরম হয়ে গেল। কে করেছে? আদিত্য শ্বাস নিল। ম্যাডাম, রিকোয়েস্ট করার লগইনে রোহনজির নাম নেই। আমার মুখ থেকে শুধু একটা শব্দ বেরোলো, তাহলে? ও বলল, ম্যাডাম, রিকোয়েস্ট অনন্যা ভার্মা প্রোফাইল থেকে উঠেছে আর এবার স্ট্যাটাস প্রসেসিংয়ে চলে গেছে। আমার শরীরে যেন রক্ত জমে গেল। ম্যান্ডেট পেন্ডিং ছিল তাই বেঁচে গিয়েছিল, কিন্তু এফডির রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে গিয়েছিল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, আর টাকা কোথায় যাবে? আদিত্য বলল, ম্যাডাম, যে অ্যাকাউন্ট লিঙ্ক দেখাচ্ছে ওটা রোহন মীরার নয়।
এটা কোনো তৃতীয় অ্যাকাউন্টে ট্রান্সফার সেট করা আছে। আমার চোখ ছানা বড়া হয়ে গেল। তৃতীয় অ্যাকাউন্ট, তৃতীয় ব্যক্তি, তৃতীয় ষড়যন্ত্র। আমি খুব নিচু স্বরে বললাম, সেই অ্যাকাউন্টের নাম। আদিত্য কিছু বলতে যাচ্ছিল যে হঠাৎ লাইনে হালকা কর শব্দ হলো। ও তাড়াতাড়ি বলল, ম্যাডাম, আমি এখন আপনাকে পুরো নাম ফোনে বলতে পারবো না, কিন্তু আপনি বুঝুন, এই মামলা এখন আর শুধু পরিবারের রইল না। আমার হাত থেকে মোবাইল প্রায় পড়েই যাচ্ছিল। আমার মাথায় একটাই কথা ঘুরছিল, রোহন আর মীরা আমাকে ঘর থেকে বের করে দিল, ম্যান্ডেট সেট করলো, আর এখন আমার এফডিও কোনো তৃতীয় ব্যক্তির অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করছে। আর সবথেকে ডারাবনি কথা, প্রতিটি জায়গায় অনন্যার নাম ব্যবহার হচ্ছিল। আমি ফোনটা শক্ত করে ধরলাম আর আদিত্যকে শুধু এইটুকু বললাম, আদিত্যজি, ওই রিকোয়েস্ট এখনই আটকান। যেভাবেই হোক আমি কাল সকালে ব্রাঞ্চে আসছি। আদিত্য বলল, ম্যাডাম, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভেরিফিকেশন পুরো হয়ে যায় তো। ও বাক্যটা শেষ করল না, কিন্তু আমার ভেতরে ওর মানেটা পৌঁছে গেল। যদি দেরি হয়ে যায় তো টাকা চলে যাবে। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। গলিতে জল বইছিল, দূরে কোথাও কুকুর ডাকছিল, আর আমার ঘরে দেয়াল ঘড়ির টিকটিক শব্দ হঠাৎ খুব জোরে মনে হচ্ছিল। কাল সন্ধ্যায় রোহন মীরাকে ডাকার জাল আর সকালে ব্যাংকে এফডি আটকানোর দৌড়, দুটো একসাথে। আমি নিজেকে বললাম, এখন যাই হবে আমি একা লড়ব না। আমি প্রমাণ দিয়ে লড়ব, রেকর্ড দিয়ে লড়ব, আর দরকার পড়লে আইন দিয়েও। আর সেই মুহূর্তেই আমার ফোনে একটা নতুন মেসেজ চমকালো, এফডি প্রিম্যাচিওর ক্লোজার, ওটিপি সেন্ট। আমি স্ক্রিনের দিকে তাকালাম শ্বাস বন্ধ করে, কারণ এখন পরবর্তী ওটিপি কার ফোনে যাবে সেটাই ঠিক করবে যে আমার পরের পদক্ষেপ কী হবে। এফডি প্রিম্যাচিওর ক্লোজার ওটিপি সেন্ট। আমার সামনে স্ক্রিন চমকাচ্ছিল আর আমার শ্বাস যেন গলায় আটকে গিয়েছিল। আমি জানতাম যদি সেই ওটিপি ভুল হাতে চলে যায় তবে শুধু টাকা যাবে না, আমার নাম, আমার পরিচয় আর আমার শেষ সুরক্ষাও চলে যাবে। আমি সময় নষ্ট না করে অনন্যাকে কল করলাম। প্রথম রিংয়েই ও তুলে নিল, যেন ও কোনো বিপদের আভাস পেয়েছিল। মা, এইমাত্র আমার ফোনে ওটিপি এসছে। ওর গলা কাঁপছিল। কিন্তু মা, এটা অদ্ভুত, আমার ফোনে এইমাত্র নেটওয়ার্ক চলে গিয়েছিল, তারপর এলো আর মেসেজ এলো, কিন্তু আমার ফোন আমার হাতেই আছে। আমার মাথায় একটা শব্দই চমকালো, সিম। আমি নিজেকে খুব শান্ত রাখলাম। অনন্যা, ওটিপি কাউকে বলিস না, একটা অঙ্কও নয়, ব্যাস স্ক্রিনশট নে আর তখনই সেই কোম্পানির অফিস বা স্টোরে যা যেখান থেকে সিম ইস্যু হয়। এখন রাত হয়ে গেলেও যা, আর ওখানে লিখিতভাবে জিজ্ঞেস কর আমার নম্বরে কি কোনো ডুপ্লিকেট বা সিম সোয়াপ রিকোয়েস্ট হয়েছে। ও ঘাবড়ে গিয়েছিল, কিন্তু ও তখনই হ্যাঁ বলল। আমি যাচ্ছি মা, এক্ষুনি। ফোন কাটতেই আমি আদিত্যকে কল করলাম। ও তুলল তো আমার গলা শুনেই বুঝে গেল যে সময় শেষ হয়ে আসছে। আদিত্যজি, ওটিপি অনন্যার নম্বরে গেছে, এইমাত্র কোনো রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে, আপনি তখনই এফডির প্রসেস আটকান, এক্ষুনি। ও কম্পিউটারে কিছু করল। কিবোর্ডের হালকা শব্দ ওর কেটিন থেকে আমার কানে যেন শোনা যাচ্ছিল। তারপরও বলল, ম্যাডাম, আমি হার্ড হোল্ডের রিকোয়েস্ট দিচ্ছি, কিন্তু ব্যাংকের একটা কারণ চাই, ফ্রড সাসপেশন বা কেওয়াইসি মিসম্যাচ। আপনার কাছে এখন কিছু লিখিত আছে? আমার তালু ঘামে ভিজে গেল। লিখিত এখন নেই, কিন্তু অনন্যা এখন সিমের লিখিত নিচ্ছে, আর আমার কাছে ম্যান্ডেটের স্ক্রিনশট আছে, অডিট ট্রেল আছে। ঠিক আছে, ও বলল, আপনি তখনই সেই ট্রেলের মেল আমার অফিসিয়াল আইডিতে ফরওয়ার্ড করে দিন, আর এক লাইন লিখে দিন, আই সাসপেক্ট আইডেন্টিটি মিসইউজ, প্লিজ প্লেস টেম্পোরারি হোল্ড। এতে আমি প্রসেস আটকাতে পারি। কিন্তু ম্যাডাম, আপনাকে সকালে ব্রাঞ্চ আসতেই হবে। আমি আসছি, আমি বললাম, সকালে নয়, আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি আমার ওড়না ঠিক করলাম, ব্যাগ নিলাম আর ঘরের তালা লাগালাম। বাইরে বাতাসে আর্দ্রতা ছিল, রাস্তায় জল চিকচিক করছিল। অটোতে বসে আমি প্রথমবার অনুভব করলাম, ভয় আমার ভেতরে আছে, কিন্তু ওটা এখন আমাকে আটকাচ্ছে না, ওটা আমাকে দৌড়াচ্ছে। ব্যাংকের বাইরে রাতের নিস্তব্ধতা ছিল। গার্ড আমাকে চিনত। ও জিজ্ঞেস করল, ম্যাডাম, এত রাতে? আমি শুধু বললাম, জরুরি কাজ আছে। ভেতরে এন্ট্রি হতে পারত না, কিন্তু আদিত্য আমাকে সাইড স্টাফ এরিয়াতে বসালো। ওর মুখেও টানটান উত্তেজনা ছিল। ও কম্পিউটার স্ক্রিন আমার দিকে ঘুরিয়ে দিল। ম্যাডাম, আমি হোল্ড লাগিয়েছি, এখন প্রসেস আটকে গেছে, কিন্তু সকালের মধ্যে আমাদের ডকুমেন্টেশন চাই, না হলে সিস্টেম আবার ট্রিগার করবে। আমি মাথা নাড়লাম, পেয়ে যাবেন। ও নিচু স্বরে বলল, আর একটা কথা, যে তৃতীয় অ্যাকাউন্টে এফডি ট্রান্সফার হওয়ার কথা ছিল সেটা মেহতা এন্টারপ্রাইজের নামে। অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচার কর্পোরেট, কিন্তু লিঙ্কড মোবাইল আর ইমেল আপনার বাড়ির লোকেশনের আশপাশ থেকেই অ্যাক্টিভ আছে। মেহতা? আমার মাথায় একটা মুখ ভেসে উঠল, মীরার ভাই সমীর মেহতা, যে সবসময় দিদি দিদি করে মিষ্টি কথা বলতো আর তার পরের মুহূর্তেই রোহনকে সাইডে নিয়ে কোনো ইনভেস্টমেন্টের কথা বলতো। আমার ভেতরে এক ঠান্ডা হাসি ফুটে উঠল, কিন্তু বাইরে কিছু এলো না। তো এই ছিল তৃতীয় ব্যক্তি, পরিবারের ভেতরেরই, কিন্তু পরিবারের নামে বাইরে থেকে খেলা হয়েছে। আমি আদিত্যকে বললাম, আপনি শুধু হোল্ড বজায় রাখুন,
বাকিটা আমি সামলে নেব। ওখানেই বসে আমি নির্জলাকে কল করলাম। ও তুলতেই বলল, আমার মনে হয়েছিল রাতটা লম্বা হবে। আমি সব জানিয়ে দিলাম, ওটিপি, এফডি হোল্ড, তৃতীয় অ্যাকাউন্ট, সমীরের সন্দেহ। নির্জলা না ঘাবড়ে বলল, বেশ, এবার শোনো, কাল বিকেলের মিটিং বাতিল করো না, ওটাই আমাদের সবথেকে বড় সুযোগ। কিন্তু তার আগে সকালে আমরা ব্যাংকে লিখিত অভিযোগ দেব, আর অনন্যা সিমের লিখিতটাও চাই। লিখিত ছাড়া ওরা বলবে ভুল করে হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আর যদি রোহন মীরা আজ রাতেই অন্য কিছু করে ফেলে? নির্জলা বলল, এই জন্যেই আমরা হোল্ড করাচ্ছি। আর একটা জিনিস, তুমি আজ রাতে ওদের কোনো কল করো না। ওদের মনে হোক যে তুমি ভেঙে পড়েছ। ওরা যত নিশ্চিন্ত হবে তত নিজেরা মুখ খুলবে। আমি ফোন রাখলাম আর চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলাম। এক মুহূর্তের জন্য আমার রোহনের ছোটবেলা মনে পড়ল। স্কুল ইউনিফর্ম, ছেঁড়া বোতাম, হ্যাঁ, আমার হাত চাওটা ঠিক করে দিত। আর আজ সেই হাতেই ব্যাংকের সিল। মন বলল, মা হওয়ার মানে এই নয় যে সব আঘাত মুখ বুঝে সহ্য করে নাও। আর সেই মুহূর্তেই আমি ঠিক করলাম, এখন আমি আর চুপ থাকব না, কিন্তু আমি চিৎকারও করব না। আমি রেকর্ড তৈরি করব। রাত প্রায় ফুরিয়ে এসেছিল যখন অনন্যার মেসেজ এলো, শুধু 3টে শব্দ, মা, পেয়ে গেছি। আমি তখনই কল করলাম। মা, ও বলল, আমার নম্বরে সিম রিইস্যু রিকোয়েস্ট পড়েছিল আমার নাম দিয়ে, কিন্তু আমি দিইনি। স্টোরওয়ালা সিস্টেম লক দেখিয়েছে। ও বলছে যে কেউ আমার আধার বা আইডির কপি লাগিয়ে রিকোয়েস্ট দিয়েছিল। আমি লিখিত অভিযোগ নিয়েছি আর ওরা রিকোয়েস্ট বাতিল করে দিয়েছে। এই যে মেল, আমি আপনাকে ফরওয়ার্ড করছি। আমার ভেতরের সেই সন্দেহটুকুও এবার সত্যিতে বদলে গেল। এটা শুধু লোভ ছিল না, এটা ছিল সুপরিকল্পিত প্রতারণা। খুব ভালো, আমি বললাম, তুই সাবধানে থাক বাবা। কাল সকালে আমি আর নির্জলা ব্যাংকে অভিযোগ দেব, আর বিকেলে আমি রোহন আর মীরাকে ঘরে ডাকছি। অনন্যার গলায় রাগ ছিল। মা, আপনি একা দেখা করবেন না? একা দেখা করব না, আমি বললাম, আর যা হবে তা এখন আমার নিয়মে হবে। সকাল হতেই আমি আর নির্জলা ব্রাঞ্চে পৌঁছালাম। এবার আমি কাঁপছিলাম না। নির্জলা আমার জন্য একটা পরিষ্কার লিখিত অভিযোগ তৈরি করেছিল। তাতে অভিযোগ নয়, তথ্য ছিল। তারিখ, রেফারেন্স নাম্বার, অডিট ট্রেল, সেম সোয়াপ অভিযোগের কপি, আর একটা লাইন, আই সাসপেক্ট আনঅথরাইজড ইউজ অফ আইডেন্টিটি অ্যান্ড কনসেন্ট। আদিত্য ফাইলটা রিসিভ করল। ওর মুখে স্বস্তি দেখা গেল, যেন ও এখন সিস্টেমকে জবাব দেওয়ার রাস্তা পেয়ে গেছে। ও বলল, ম্যাডাম, হোল্ড এখন মজবুত হয়ে গেছে, এফডি যাবে না, আর ম্যান্ডেটও আপনার সই ছাড়া অ্যাক্টিভ হবে না। আমি ধীরে বললাম, আর সেই তৃতীয় অ্যাকাউন্ট, ওটার ওপরেও ট্রানজাকশন রেড ফ্ল্যাগ ফেলে দিয়েছি, আদিত্য বলল, কিন্তু পরের ব্যবস্থা আইনের মাধ্যমেই হবে। নির্জলা তখনই সেই টেবিলেই আরেকটা কাগজ রাখল। ম্যাডাম, আপনি আপনার নমিনি আপডেট করিয়ে নিন, আর আপনার লকারের অ্যাক্সেস সেটিং বদলে দিন। আমি পেন তুললাম। হাত হালকা কাঁপল, কিন্তু এবার ভয় নয়, এবার আবেগে। কারণ এটা আমার জীবনের সেই মুহূর্ত ছিল যেখানে মা নিজের বাচ্চার জন্য নয়, নিজের জন্য দস্তখত করছিল। আমি নমিনিতে অনন্যার নাম রাখলাম, আর একটা ছোট শর্ত দিলাম, অনলি উইথ হার ফিজিক্যাল ভেরিফিকেশন। কোনো ডিজিটাল চাল নয়, কোনো ওটিপির খেলা নয়। ব্যাংক থেকে বেরোনোর সময় আকাশ পরিষ্কার ছিল, বাতাসে বৃষ্টির পরের সেই ধোঁয়া ভাবটা ছিল। আমি জানতাম বিকেলের সামনাসামনি হওয়া সহজ হবে না, কিন্তু এবার আমি খালি হাতে যাচ্ছিলাম না। আমার কাছে কাগজ ছিল, আর কাগজ এই পৃথিবীতে চোখের জলের থেকে বেশি ওজন রাখে। বিকেলে ঠিক সময়ের আগে আমি আমার ঘরে সব সেট করে ফেলেছিলাম। কোনো লোক দেখানো নয়, ব্যাস একটা ছোট টেবিল, 2টো চেয়ার, জলের বোতল, আর আমার ফাইলগুলো একপাশে। নির্জলা আমাকে আগেই বুঝিয়ে দিয়েছিল, তুমি শুধু সত্যি বলার সুযোগ দাও, ওদের মুখ থেকে শব্দ বের করো, বাকিটা আমি সামলে নেব। ও নিজে সামনে আসবে না, ব্যাস পাশের বিল্ডিংয়ে থাকবে, যাতে দরকার পড়লে তখনই আসতে পারে। আমি রোহনকে আবার মেসেজ করলাম, চলে এসো, আবার তোমার সাহায্য চাই। 7:30টায় দরজায় কড়া নাড়ল। আমি খুললাম তো রোহন আগে ছিল, আর মীরা ওর পেছনে। দুজনের মুখে সেই নকল চিন্তা, যেন ওরা কোনো অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছে, যাকে এমনিতে ওরা পছন্দ করে না। মা, রোহন বলল, আপনি ঠিক আছেন? কাল আমাদের টোন। আমি ওকে ওখানেই থামিয়ে দিলাম, বসো, আমাকে তর্ক করতে হবে না। মীরা এদিক ওদিক দেখল, যেন ঘরটা মেপে নিচ্ছে। মাঝি, আপনি এখানে একা? ঠিক আছে, আপনার অসুবিধা হচ্ছে না তো? আমি খুব সাধারণ গলায় বললাম, অসুবিধা তখন হতো যখন ভরসা ভাঙত না। রোহন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি মানে? আমি নিজের চোখ নিচু রাখলাম, যেন আমি সত্যি ভেঙে পড়েছি। তুমি বললে না আমি তোমার ব্যাংক নই, তো আমি ভাবলাম যে ঠিক আছে, এখন আমি নিজেই সিস্টেম বানিয়ে দিই। প্রতি মাসে তোমরা টাকা পেয়ে যাও, আর তোমরা খুশি থাকো। ব্যাস, তুমি আমাকে এই নিয়মটা বুঝিয়ে দাও। মীরার চোখে চমক এসে গেল। ও তখনই রোহনের দিকে তাকালো। এটাই সেই লোভ যার কথা নির্জলা বলেছিল। রোহন সাজানো গাম্ভীর্যের সাথে বলল, মা, এই সব কেন? আমরা দেখে নেব। মীরা মাঝখান থেকে থামিয়ে দিল। দেখে নেব বললে কি হয়? মাজি নিজে বলছেন তো, করে দিই, সহজ হবে।
আমি ধীরে জিজ্ঞেস করলাম, অটোকাট অটোপে ওটাই হয় না যাতে প্রতি মাসে নিজে থেকে টাকা চলে যায়? মীরার মুখ এক মুহূর্তের জন্য শক্ত হল, তারপরও হেসে দিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মাঝি, আপনি ব্যাস অ্যাপ্রুভ করে দিন, তারপর প্রতি মাসে আরামে। আমি মাথা নিচু করে বললাম, অ্যাপ্রুভ? রোহন ধীরে বলল, হ্যাঁ মা, ব্যাস একবার অ্যাপ্রুভাল, তারপর সেট। আমি খুব মাসুমভাবে জিজ্ঞেস করলাম, কিন্তু অ্যাপ্রুভাল তো অন্য কারোর নামেও দেখা যেতে পারে, যেমন অনান্যা? এটা শুনতেই রোহনের মুখের রং বদলে গেল। মীরা তখনই জল তুলল, যেন ওর খুব তেষ্টা পেয়েছে, কিন্তু ওর হাত কাঁপছিল। অনান্যা? রোহন তোতলানো গলায় বলল, ও কথা থেকে। আমি ওদের চোখের দিকে সরাসরি তাকালাম। আমার ব্যাংকে একটা রিকোয়েস্ট এসেছে আমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে তোমাকে আর মীরাকে টাকা পাঠানোর, আর তাতে অনান্যার নামও আছে। ঘরের বাতাস যেন থমকে গেল। মীরা তখনই বলল, মাজি, এটা ভুল বোঝাবুঝি, আমরা কি জানি ব্যাংকওয়ালারা কি করে? আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কিভাবে জানলে যে ওটা অটোপে? মীরার ঠোঁট 1 সেকেন্ডের জন্য খুলল, তারপর বন্ধ হয়ে গেল। রোহন ঝট করে বলল, মা, আপনি কিছু ভুল বুঝেছেন, আমরা এমনটা করব না। আমি খুব ধীরে বললাম, তোমরা করেছ। রোহন চিৎকার করেনি, ব্যাস ওর গলা ভারী হয়ে গেল। মা, দেখুন, ঘর চালাতে খরচ হয়, আপনিও তো জানেন। আপনি যদি আমাদের সাথে থাকতেন তো। আমি তোমার সাথে ছিলাম, আমি বললাম, আর তুমি আমাকে বাইরে বের করে দিলে। মীরা তাচ্ছিল্য করে বলল, মাঝি, আপনি প্রতিটি কথাকে এমনভাবে কেন নেন? রোহন তো শুধু বলেছিল আপনি ব্যাংক নন, তাতে কি? আমি চোখ নিচু করলাম, যেন আমার খুব লেগেছে। তো তাহলে তুমি আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেন বানালে মীরা? এই বাক্যটি আমার মুখ থেকে বেরোতেই মীরার মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। রোহন একদম সরাসরি জিজ্ঞেস করল, আপনি ব্যাংকে কথা বলেছেন? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, আর এফডিতেও রিকোয়েস্ট গেছে অনান্যার নাম দিয়ে, আর টাকা মেহতা এন্টারপ্রাইজে যাওয়ার কথা ছিল। মেহতার নাম শুনতেই মীরা যেন ছটফট করে উঠল। কোন মেহতা? আপনি ফালতু? আমি ওর কথা থামিয়ে দিলাম, সমীর মেহতা। মীরার চোখ বড় হয়ে গেল। রোহন মীরার দিকে তাকালো, যেন প্রথমবার ওকে সত্যি দেখছে। সমীর? এটা কি মীরা? মীরা তখনই কথা ঘুরালো, রোহন, এইসব মাজি বানাচ্ছেন, আপনার কান ভারী করছেন ব্যাংকওয়ালারা। আর অনন্যাও তো এখানে। মীরা ফেসে গেল। অনন্যাও তো বলতেই ওর ঠোঁট থমকে গেল, কিন্তু বাক্যের বাকি অংশ ওর চোখে পরিষ্কার ছিল, যেন ও অনন্যাকেও টেনে আনবে। আমি খুব শান্ত হয়ে জিজ্ঞেস করলাম, অনন্যাও তো কি মীরা? মীরার আগে বলল, ও তো দূরে বসে সিদ্ধান্ত নেয়, ও আমাদের খরচ কি জানে? এবার রোহনের ভেতরের রাগ মীরার দিকে ঘুরে গেল। তুমি অনন্যার নামে কিছু করেছ? মীরার মুখ পাথরের মতো হয়ে গেল, আর তারপর ও সেই ভুলটা করে বসল যার জন্য আমি অপেক্ষা করছিলাম। ও বলল, হ্যাঁ, আমি করেছি, কারণ আপনার কাছে কোনো রাস্তা ছিল না, মাজি কখনো অ্যাপ্রুভ করতেন না, তো ব্যাস একবার সেট হয়ে যেত, তারপর সব সহজ হয়ে যেত। এটা শুনতেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। রোহন চেয়ার পেছনে সরিয়ে দিল, তুমি ফ্রড করেছ। মীরা চিৎকার করার চেষ্টা করল, কিন্তু শব্দগুলো ছটফট করে বেরোচ্ছিল। ফ্রড কি? ঘরের জন্যই তো ছিল। মাজি আমাদের কি দিয়েছেন, সব তো নিয়ে নিলেন, আর তারপর হিসেব চান। আমি ধীরে বললাম, হিসেব চাওয়া ভুল নয়, ভুল হলো চুরি। মীরা উল্টে বলল, চুরি? মাজি, আপনি আপনার পুরো জীবন ব্যাংকে কাটালেন, আপনি সিস্টেম বোঝেন না, ব্যাস একটা ওটিপি আর সব। ও যেমনই ওটিপি বলল, আর আমার ভেতরের শেষ কাজটুকুও ভেঙে গেল, কারণ এই স্বীকারোক্তিটি ছিল পরিষ্কার, নগ্ন, কোনো পর্দা ছাড়া। আমি টেবিলের ওপর রাখা ফাইলটাকে ধীরে সামনে এগিয়ে দিলাম। তোমার সিস্টেম আমি আটকে দিয়েছি। ব্যাংকে লিখিত অভিযোগ আছে, অনন্যা সিম সোয়াপের অভিযোগ দিয়ে দিয়েছে, আর তোমার মেহতা এন্টারপ্রাইজ অ্যাকাউন্টও রেড ফ্ল্যাগ হয়ে গেছে। মীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনি আমাদের ফাঁসিয়ে দিচ্ছেন? আমি গলার স্বর না বাড়িয়েই বললাম, আমি নিজেকে বাঁচাচ্ছি। রোহনের গলা ভেঙে গেল। মা, এইসব মীরা? আমি ওর দিকে তাকালাম। রোহন, আজ তুমি সত্যি মা বলছো নাকি ভয়ের চোটে? ও চুপ হয়ে গেল, ওর চোখ নিচু হয়ে গেল। কিছু সেকেন্ড পর ও নিচু স্বরে বলল, আমি ব্যাস চেয়েছিলাম সব সামলে নিতে। ইএমআই অনেক, চাকরিতেও প্রেশার আছে, আর মীরা বলল যে এটাই সবথেকে সহজ। আমি মাথা নাড়লাম। সহজ পথ চুরি হয় রোহন, পরিশ্রম নয়। মীরা হঠাৎ কাঁদতে শুরু করল, কিন্তু সেই কান্নাও আমার কাছে এখন অভিনয়ের মতো মনে হলো। মাজি, প্লিজ, পুলিশ না, সমাজে বদনাম হয়ে যাবে। রোহনের চাকরি, আমাদের বাচ্চা। আমি ওর দিকে তাকালাম। বাচ্চা?
যখন তুমি আমার নাম, আমার মেয়ের নাম, আমার দস্তখতের নাম দিয়ে খেলছিলে, তখন তোমার বাচ্চার কথা মনে পড়েনি? ঘরে আবার নিস্তব্ধতা। রোহন সাহস করে জিজ্ঞেস করল, মা এবার আপনি কি করবেন? আমি খুব পরিষ্কার শব্দে বললাম, 3টি কাজ। রোহন আর মীরা দুজনেই আমার দিকে তাকাতে লাগল। প্রথম, আমি বললাম, আমার টাকার ওপর তোমাদের কোনো অধিকার নেই, কোনো অটোপে নেই, কোনো ম্যান্ডেট নেই, কোনো সিস্টেম নেই। যদি কখনো আমি সাহায্য করি, তবে নিজের ইচ্ছায়, নিজের নিয়মে, লিখিতভাবে, আবেগীয় ব্ল্যাকমেলে নয়। মীরা ঠোঁট কামড়াল। দ্বিতীয়, আমি বললাম, অনন্যার নাম ব্যবহার করা হয়েছে, এর জন্য আইন নিজের কাজ করবে। আমি কেসের দিক বদলাতে পারি যদি তোমরা দুজনে অনন্যার কাছে ক্ষমা চাও, লিখিতভাবে স্বীকার করো যে তোমরা ওর নাম দিয়ে রিকোয়েস্ট করেছ, আর সমীর মেহেত্তাকে এই খেলা থেকে বের করো। মীরা ফিসফিস করে বলল, সমীর, ও বলেছিল। ব্যাস, আমি ওর কথা এগোতে দিলাম না। আমি ওকে সত্যি অতল গভীরে ঠেলতে চাইছিলাম না। আমাকে আমার মেয়েকে বাঁচাতে হতো, আর নিজেকেও। তৃতীয়, আমি বললাম, তোমরা দুজনে আমার ঘর থেকে নয়, আমার জীবন থেকে বের করে দিইনি, কিন্তু আমার সীমানার বাইরে থাকতে। আমি আর তোমাদের ঘরে থাকব না, আমি আমার জায়গায় থাকব, আমার সম্মান আমার। আর যদি কেউ আবার আমাকে ব্যাংক বলে, তো আমি তাকে দেখাবো যে ব্যাংক বন্ধও হতে পারে। রোহনের চোখে জল এসে গেল। প্রথমবার ওর মুখে লজ্জা ছিল। ও নিচু সরে বলল, মা, আমি ভুল ছিলাম। আমি ওর দিকে তাকালাম। ভুল শব্দ দিয়ে শুধরায় না রোহন, ভুল শুধরানোর জন্য কাজ করতে হয়। মীরা ধীরে জিজ্ঞেস করল, আপনি কেস তুলে নেবেন? আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। এটাই সেই মোড় ছিল যেখানে আমার বদলা আর আমার বিচার বুদ্ধির ফয়সালা হওয়ার ছিল। আমি চাইলে ওদের পুরোপুরি ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি আমার জীবনে একটা জিনিস শিখেছিলাম, কখনো কখনো সবথেকে বড় বদলা এটা হয় যে তুমি নিজেকে বাঁচিয়ে নাও, আর অন্যজনকে ওর ভুলের বোঝা নিজে বইতে দাও। আমি বললাম, আমি কেস শেষ করব না, আমি ওটা আটকে রাখতে পারি শর্ত সাপেক্ষে। যদি তোমরা একবারও সীমা লঙ্ঘন করো, তবে কেস আবার চলবে, আর এবার আমি কারো কথা শুনব না। মীরার মুখ ম্লান হয়ে গেল। রোহন মাথা নিচু করে নিল। ওরা দুজনেই বুঝে গিয়েছিল, আজ আমার ভেতরের মা নয়, আমার ভেতরের মানুষ জেগেছে। নির্জলা তখনই আমাকে একটা কল করল। আমি ফোন তুললাম। ও বলল, কেমন হলো? আমি শুধু বললাম, যা শোনার ছিল শুনে নিয়েছি, আর যা আটকানোর ছিল আটকে দিয়েছি। আমি কল কাটলাম আর রোহনকে বললাম, এবার যাও, আজকের পর আমার জীবনে আমার দরজা আমার নিয়মে খুলবে। রোহন উঠল, মীরাও। যাওয়ার সময় রোহন দরজায় দাঁড়িয়ে বলল, মা, আমি অনন্যার কাছে ক্ষমা চাইব, আর সমীরকে আজই আটকে দেব। আমি কোনো উত্তর দিলাম না, কারণ উত্তর এখন শব্দ ছিল না, উত্তর ছিল আমার সিদ্ধান্ত। দরজা বন্ধ হতেই ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। কিন্তু এটা সেই নিস্তব্ধতা ছিল না যা ভেঙে যাওয়ার পর আসে, এটা সেই নিস্তব্ধতা যা নিজেকে জোড়া দেওয়ার পর আসে। আমি টেবিলের উপর রাখা ফাইলগুলো গুছিয়ে নিলাম, নিজের চাবি ডিব্বায় রাখলাম, আর প্রথমবার অনুভব করলাম, আজ আমি কারোর ব্যাংক নই, আজ আমি নিজের মালিক। পরের কয়েকদিনে সবকিছু দ্রুত বদলে গেল। ব্যাংকে আমার অ্যাকাউন্টে সুরক্ষা বেড়ে গেল। অটোপে ম্যান্ডেট চিরতরের জন্য বন্ধ হল। এফডি সুরক্ষিত রইল, আর অনন্যা জয়পুর থেকে আমাকে একটা মেল পাঠাল, ওর লিখিত স্টেটমেন্ট যে ও কোনো অ্যাপ্রুভাল দেয়নি, আর সিম সোয়াপ রিকোয়েস্ট কেউ জালিয়াতি করেছিল। নির্জলা তার ওপর একটা পরিষ্কার আইনি নোটিশ ড্রাফট করল। সমীর মেহতার নাম আসতেই ও পিছিয়ে গেল, কারণ এমন মানুষ গোলমাল চায় না, ব্যাস শিকার চায়। আর রোহন, ও 1 সপ্তাহ পর প্রথমবার নিজের থেকে কল করল, মা, আমি দেখা করতে আসতে পারি? ওর গলায় সেই পুরনো রোহন ছিল না, কিন্তু তাতে অহংকারও ছিল না। আমি বললাম, দেখা করতে পারো, কিন্তু মনে রেখো আমি এখনও মা, কিন্তু আমি আর দুর্বল নই। ও এলো একাই, মীরা ছিল না। ও কোনো তর্ক না করে বলল, মা, আমি বুঝতে পারিনি যে আমরা কতটা নিচে নেমে গিয়েছিলাম। আমি বললাম, নিচে নামা সবথেকে সহজ রোহন, ওপরে ওঠার জন্য সততা চাই। ও মাথা নাড়ল, আমি চেষ্টা করব। আমি ওকে ক্ষমা করিনি, আমি ওকে সুযোগ দিলাম, কারণ ক্ষমার আগে সংশোধন জরুরি। আর অনন্যা, ও 1 মাস পর পুনে এলো। আমার ছোট ঘরে বসে ও আমার হাত ধরল আর বলল, মা, আপনাকে একা ছাড়ব না। আমি ওর তালু চাপড়ে দিলাম। আমার একা থাকতে ভয় নেই বাবা, আমার ভুল হাতে থাকতে ভয় ছিল। সেই ভয় এখন শেষ হয়ে গেছে। সেই রাতে আমি অনেকক্ষণ ঘুমাতে পারিনি, কিন্তু প্রথমবার জেগে থাকাটা কষ্ট ছিল না, জেগে থাকাটা ছিল স্বাধীনতা। আমি জানলার কাছে বসে রইলাম। রাস্তায় মানুষ হাঁটছিল। কেউ জানত না একজন মা আজ নিজের ঘরের বিরুদ্ধে মামলা নয়, নিজের সম্মানের জন্য সিদ্ধান্ত লিখেছে। আর মনে ব্যাস একটা লাইন পরিষ্কার ছিল, সম্পর্ক রক্ত দিয়ে তৈরি হয়, কিন্তু সম্মান দিয়ে চলে। যদি সম্মান না থাকে তবে সম্পর্ক শুধু আদান প্রদান হয়ে রয়ে যায়। আর আমি এখন কারোর আদান প্রদান ছিলাম না।
যদি আপনি এই পর্যন্ত শুনে থাকেন তবে একটা প্রশ্নের উত্তর দিন। যদি আপনার নিজের কেউ আপনাকে তুমি আমাদের ব্যাংক নও বলে দেয় আর তারপর লুকিয়ে আপনারই টাকা বের করতে শুরু করে, তবে আপনি কি করবেন? নিচে কমেন্টে নিজের মতামত লিখুন, কারণ আপনার একটা লাইন অন্য কাউকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিতে পারে। আর এমনই সত্যি দেখানো হৃদয় স্পর্শ করা গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটি লাইক করে দিন আর সেই বন্ধুর সাথে শেয়ার করে দিন যাকে সম্পর্কে সীমানা তৈরি করা শিখতে হবে। একটি ছোট নোট, এই গল্পটি পুরোপুরি কাল্পনিক, এর সাথে কোনো বাস্তব ব্যক্তি বা ঘটনার কোনো সম্পর্ক নেই। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে, যাতে আমরা সম্পর্ক, টাকা আর বিশ্বাসের সত্যিটাকে বুঝতে পারি।